আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, জামাত নেতা তিনি যে একটা মন্তব্য করেছেন যে ঢাকা ভার্সিটি নাকি ব্যবসাখানা আর কি, এরকম একটা শব্দ ব্যবহার করেছেন, বা মাদকের আড্ডাখানা ইত্যাদি ইত্যাদিতে পরিণত হচ্ছে, এরকম কথা তিনি ব্যবহার করেছেন। আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। এবং জামাতের আরেক নেতা যিনি এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে কথা বলতে গিয়ে বললেন যে তিনি তো যেহেতু স্বাধীনতার স্থপতি, এই বিষয়টি আমরা আলোচনা করব। আশা করি দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত কোনোক্ষণই বঙ্গবন্ধুকে স্বীকার করেনি, সেটা আমরা দেখেছি। আপনারা জানেন বঙ্গবন্ধুর বিষয়ে জামাত কত পরিমাণ, কত বাজে নেগেটিভ যে সমস্ত বাজে যে সমস্ত তত্ত্বগুলো রয়েছে সেগুলো প্রচার করে থাকে। এখন সেই জামাত ভোটের রাজনীতিতে বর্তমানে এসে বঙ্গবন্ধুকে যেভাবে স্বাধীনতার যে স্থপতি হিসেবে ধরেন বা স্থপতি হিসেবে ঘোষণা করেন, এটা কি কোনো কৌশল নাকি জামাতের কোনো যে নতুন করে ইউটার্ন, আসলে সেটা বোঝা বড় দায়। কেননা জামাতের যে আপনার কি বলে যে জামাতের যে সমস্ত কৌশল, সেই কৌশল বোঝা কিন্তু আসলে অনেক কঠিন। এখন জামাত এই ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ ভোট পাওয়ার জন্য হয়তো বা এরকম করতে পারে, অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন যে জামাত শুধরে গেছে, জামাত অনেক কিছু আগের মতো করে ভাবে না, এখন নতুনভাবে তারা ভাবতে চেষ্টা করছে। এখন যেটাই হোক না কেন, এই যে জামাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে মন্তব্য করেছেন, বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক, সরি, স্বাধীনতার মহান স্থপতি হিসাবে বা বাংলাদেশের মহান স্থপতি হিসাবে যেভাবে জামাতের নেতা গোলাম পরোয়ার যে বক্তব্যটা দিয়েছেন, আসলে ওই বক্তব্যটা দেখলে এটা জামাতের বিষয় আমাদেরকে বর্তমানে ভাবিয়ে তোলে। জামাতের কেন এরকম পরিবর্তন, জামাতের কেন এরকম ইউটার্ন, আসলে সেটা দেখার বিষয়। কিন্তু যদিও কথাটা তিনি সঠিক বলেছেন যে এটা বাংলাদেশে বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কথাটা সত্যি। এখন সেই এই কথাটা তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে জামাত নেতাদেরকে বা যারা রাজাকার তাদেরকে তো ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে স্বাধীনতার স্থপতি বলা হয়, তিনি তো এখানে তাদেরকে ক্ষমা করে গেছেন, এরকম একটা কথা তিনি বলেছেন। আসলে তার উদ্দেশ্যে আমরা এতটুকু বলতে চাই যে আসলে এই যে এখানে তো মূলত যারা রাজাকার বা যারা যেটাই হোক না কেন, এটা মূলত যুদ্ধ অপরাধীদের বিষয়ে আসে। এখন এই যুদ্ধ অপরাধী হলো যারা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন। এখন সেই বিরোধিতাকারী যুদ্ধ অপরাধীদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছেন, এরকম কথা কিন্তু আমি আগেও শুনেছি। কিন্তু আসলে আপনি যদি দেখেন, বই পুস্তক ঘাটেন, আপনি দেখবেন যে বাংলাদেশের যেই 1972 সালের সংবিধান, সেই 72 সালের সংবিধানে এই যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনালের কথা বলা আছে। এখন এই যে জামাত নেতার যে কথাটা এখানে, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা স্বাধীনতার স্থপতি হিসেবে তিনি বলেছেন যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো ক্ষমা করে দিয়েছেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ট্রাইব্যুনাল অ্যাক্ট, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত থাকা অবস্থায় কিন্তু এই আইনটা করে গিয়েছিলেন, এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হবে এই যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, এইভাবে কিন্তু বলা আছে। এখন এই আইনটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে 1975 সালের 15 আগস্ট, আর এই আইন কিন্তু করা হয়েছে 1973 সালে। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার আরও 2 বছর আগে। এখন এই 1-2 বছর আগে যে আইন করা হয়ে গেছে, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন বা যুদ্ধ অপরাধী ছিলেন তাদেরকে ক্ষমা করে গেছে, এটা বলার কোনো কারণ আমি দেখি না। এখন আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে গেছে, এটা কোন ভিত্তিতে তারা বলে? হ্যাঁ, এটা এরকম, 1971 সালের মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে বা আমাদের বিজয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের ভিতরে বিভিন্ন পক্ষগুলা সক্রিয় ছিল। এই পক্ষগুলা এক একজন এক এক গ্রুপ, এক এক মতের বিভিন্ন রকম ছিল। তখন দেশের প্রশাসন ব্যবস্থা ততটা সক্রিয় ছিল না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের সদ্য স্বাধীন রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য, অস্থিতিশীল পরিহার করার জন্য, তখন সবাইকে এক ছাতার তলে নিয়ে আসার জন্য তখন তিনি সাময়িকভাবে এই কথাটা বলেছিলেন যে সবাই আমার লোক, সবাই আমাদের মানে ব্যক্তি, সবাই বাংলাদেশের নাগরিক, এইভাবে কথাটা বলে সবাইকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, এরকম কথা। কিন্তু স্থায়ীভাবে ক্ষমা করে যদি যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে কিন্তু উইজেন ট্রাইব্যুনাল অ্যাক্ট বা 1973 সালের যে যুদ্ধাপরাধীদের বিচারের অ্যাক্ট, সেটা কিন্তু তৈরি হতো না।
এখন যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় এই আইন তৈরি করে গেছেন, সুতরাং তিনি ক্ষমা করে গেছেন, এটা বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু যদি এই আইনটা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে হোক, সেটা জিয়াউর রহমান সরকার হোক, সেটা এরশাদ সরকার হোক, সেটা হাসিনা সরকার বা খালেদা সরকার, এরা যদি করতো, তাহলে কিন্তু ধরে নেওয়া হইতো যে আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে জামাত বলেন বা যুদ্ধাপরাধী যারা বলেন তাদেরকে ক্ষমা করে গেছেন। তাহলে এই জামাত নেতা গোলাম পরোয়ার এই বক্তব্যটা সঠিক হতো। সুতরাং জামাত নেতা গোলাম পরোয়ারের এই বক্তব্যটা এখানে সঠিক নয়, কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আরও প্রায় 2 বছর পূর্বে তিনি এই যে ট্রাইব্যুনাল একটা করে গেছেন। এটা আশা করি দর্শক আপনারা ক্লিয়ার। আর এই যে জামাতের আরেকজন নেতা যিনি নির্বাচনী প্রচারণায় গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যে মন্তব্যটাতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নারী বা পুরুষ সবারই এখানে আপনার গায়ে লাগার কথা। বিশেষ করে ঢাকা প্রশাসনেরও তো এটা মান সম্মানের একটা বিষয়, তাদেরও তো এটা লাগার কথা বা তাদেরও তো এটা মানে গায়ে বিদ্ধ হওয়ার কথা। এরকম বক্তব্যটা তিনি দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ব্যবসাখানায় পরিণত হয়েছে, এরকম কথা তিনি বলেছেন। এখন এই ব্যবসাখানাকে তিনি কেন এরকম বললেন, এটা তিনি হয়তো ভালো বুঝবেন, কিন্তু আসলে তার এই বক্তব্যের পরবর্তীতে এখনও পর্যন্ত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা এই যে বিশেষ করে নারী সংস্থা বা ডাকসু বলেন বা এই যে রোকেয়া হল বলেন, কারো পক্ষ থেকে এরকম কোনো মানে আমরা পাল্টা প্রতিক্রিয়া পাইনি। হ্যাঁ, অথচ এই যে রাজাকার শব্দটা ব্যবহার করার পরে শেখ হাসিনা আমরা দেখেছি যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে যেই সমস্ত এই যে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা যেভাবে বের হয়ে আসলেন রাজপথে বা রাস্তায়, এখন এই যে জামাত নেতার এই বক্তব্যের পর তারা একদম নিশ্চুপ হয়ে আছে। কেন তাদের এই নিশ্চুপ সেটা হয়তো তারা নিজেরাই ভালো জানেন। এই যে তারা নিশ্চুপতা দেখাচ্ছে বা তারা এই যে চুপ করে আছে, এই বিষয়টা নিয়ে আসলে আমি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সোশ্যাল যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে সেখানে মানে দেখলাম যে সকলে এই বিষয়টা নিয়ে আসলে রোকেয়া হলের বিশেষ করে যে সমস্ত নারী শিক্ষার্থীগণ আছেন তাদেরকে নিয়ে এখানে হাসাহাসি করতেছে বা টিটকারি মারতেছে যে কেন তারা এখনও কোনো কথা বলে না। তাদের এরকম মান সম্মান ইজ্জত নিয়ে যেভাবে জামাত নেতার বক্তব্য দিয়েছিলেন, এইটা আসলে তাদের প্রতিবাদ করা উচিত বলে অনেকে মনে করেন। এখন এই যে রোকেয়া হল বলেন বা ডাকসু বলেন বা আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রশাসন বলেন, কারোর পক্ষ থেকে কোনো কিচ্ছু নেই, কোনো বিবৃতি নেই, কোনো এখানে প্রতিক্রিয়া নেই। অথচ আমরা সেখানে দেখি যে ভোগুয়ে যে সমস্ত সাধারণ মানুষ, তারা যদি সেখানে একটু শুইতে যায়, সেখানে একটু বসতে যায়, তাদের তো ভারীগণ নাই। তারা যেখানে যায় আপনি দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কত ভোগুয়ে শুয়ে থাকে, সেগুলো তো আমরা দেখেছি। অথচ সেই সাধারণ মানুষ বা উপভোগ্য ব্যক্তিদেরকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যে সমস্ত নেতারা সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে, তারা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন এরকম মানে এলাকায় থাকতে পারবেন এরকম কথা বলে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এমনকি গায়ে হাতও তুলেছে, এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে ঘটেছে। সুতরাং এই যে জামাত নেতার এরকম বিস্ফোরক একটা মন্তব্যতে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চুপ, এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা তো কখনোই অন্যায়ের বিরুদ্ধে আপোস করেনি, কখনোই কোনো বিষয় তারা গা সহ্য করে নেয়নি। সুতরাং এই যে জামাত নেতার এই বক্তব্যটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিশ্চুপতা প্রমাণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির বা কেন্দ্রীয় ছাত্র সংসদ সবই এই যে জামাতের অঙ্গ সংগঠন বা অংশ পরিণত হচ্ছে বলে অনেকেই মনে করেন বা অনেকে বলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেন। এখন যেটি হোক না কেন আমরা আশা করি বিশেষ করে ডাকসুর পক্ষ থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন তাদের পক্ষ থেকে বা বিশেষ করে অন্তত যেহেতু এটা নারী ব্যবসা কথাটা কিন্তু নারীদের সাথে যায়, সুতরাং এই ব্যবসা যেই শব্দটা ব্যবহার করেছে এই কথাটা নারী সমাজ যারা রয়েছেন তারা এই কথাটাকে নিজেদের যেই উদ্দেশ্যে বলেছে বলে মনে করে তারা এইটার প্রতিবাদ জানাবেন বা এটার জন্য একটা পাল্টা বিবৃতি দিবেন, এই আশাবাদটা আমরা অবশ্যই করতে পারি। তাই এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নাম, ইনস্টাগ্রাম ও টিকটকে নাম দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।